সালামু আলাইকুম সবাইকে। আমার প্রিয় শিক্ষার্থীরা অনেকেই একটা বিষয় নিয়ে কথা বলছিল যে মানব কল্যাণ প্রবন্ধটা পড়ানো হয়েছে, কিন্তু আমরা তো অর্ধাঙ্গী পড়াই নাই। চিন্তার কোনো কারণ নাই, তোরা চিন্তা করিস না, আমি এখনো আছি। সো আমার প্রিয় HSC 26, আমরা আজকে চলে যাব বাংলা প্রথম পত্রের অর্ধাঙ্গীতে। এবং এই অর্ধাঙ্গীটা নিয়ে আমরা খুব একটা কিছু অনেকেই পড়ি নাই এবং আমাদের খুব একটা পরিচিত হয়ে ওঠে নাই এই অধ্যায়টার সাথে। তো আমি আজকে এটা একটু পড়ানোর চেষ্টা করব এবং এখন থেকে ক্লাসটাতে পূর্ণ মনোযোগের সাথে থাকতে হবে। ঝটপট খাতা কলম নিয়ে বসে যাও, যে একটা খাতাতেই বাংলা লেখো, সবসময় ওই খাতাতেই লিখবা। আমি যা যা বলবো গুরুত্বপূর্ণ, অনেক অচেনা শব্দ পাবা, সেগুলো নোট ডাউন করে নিবা এবং আজকের ক্লাস শেষে হাতে 5 থেকে 10 মিনিট সময় নিয়ে পুরো নোটটাকে আবার গুছিয়ে লিখবা, যাতে এই রেকর্ডিং ক্লাসটা দেখার পরে তুমি যখনই অর্ধাঙ্গী নিয়ে কোনো কিছু অ্যান্সার করতে যাও, ওই নোটটাই হয়ে যাবে তোমার সবচেয়ে বড় বন্ধু। চলো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের আজকের পড়ানোতে। আমি আমার পরিচয়টা আর দিলাম না, তোমরা আমাকে চেনো। আমি এখানে যেটা প্রথমেই চলে যাচ্ছি বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জীবনীতে বা তার লেখক পরিচিতিতে। বাংলা অঞ্চলের মুসলমান সমাজে নারী জাগরণের পথিকৃৎ তাকে বলা হয়। মানে নারীদের শিক্ষা দীক্ষার দিকে আসা এবং নারীদের চিন্তার নানা রকম যেই জেগে ওঠা, সেটার যেই লিডার বলা হয় তাকে বলা যায় বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনকে। যদিও তিনি তার ঘরের ভেতরেই জীবনটা শুরু করেছিলেন, আর 8-10টা নারীর মতো পরবর্তীতে সামাজিক সীমাবদ্ধতার বেড়াজাল অতিক্রম করে তিনি ধরো গিয়ে বিদ্যাচর্চায়, শিক্ষায়, সামাজিক অগ্রগতিতে তিনি অনেক কিছু করেছেন, যেটার কারণে তিনি এখনো আমাদের মনের মাঝে বা মানুষের কাছে স্মরণীয় বরণীয় হয়ে আছেন। তিনি বিরাট ঝুঁকি নিয়ে অবরোধবাসিনীদের উন্মুক্ত বিশ্বে পদার্পণ করার যে আহ্বান জানিয়েছিলেন। অবরোধবাসিনী বলতে মূলত বোঝানো হয় নারীদেরকে, কারণ হচ্ছে অবরোধবাসিনী কথাটা ব্যবহার করা হয়, এটা বেগম রোকেয়াই ব্যবহার করেছেন, যে তারা যেহেতু একটা জায়গাতে আছে সবসময় ঘরের ভেতরে অন্দরমহলে, এজন্যই অবরোধবাসিনী। তো তাদেরকে বিশ্বে পদার্পণ করার যে আহ্বান জানিয়েছিলেন, সেটা আজ সার্থকতা লাভ করেছে। মুসলমান মেয়েদের শিক্ষার জন্য স্কুল প্রতিষ্ঠা তার অসাধারণ কীর্তি। এবং সমস্ত প্রতিকূলতার ভেতরেও নিজের চেষ্টায় রোকেয়া সাখাওয়াত হোসেন ইংরেজি ও বাংলা ভাষায় বিস্ময়কর দক্ষতা অর্জন করেছিলেন। এটা উনার লেখা পড়লেও বোঝা যায় যে এত বাংলা শব্দ উনি শিখলেন কিভাবে। রোকেয়া সাখাওয়াত হোসেন বাংলা সাহিত্যে বেগম রোকেয়া নামে বিশেষ পরিচিত। সমাজ সেবা যদিও তার ব্রত ছিল, কিন্তু তিনি কলম ধরেছিলেন সমাজকে জাগানোর লক্ষ্যে এবং এভাবেই তিনি নিজেকে প্রতিষ্ঠা করেছেন। বেগম রোকেয়ার ওই ধরনের লেখক যদি আমরা বলি, যে তৎকালীন হিন্দু মুসলিম নারী বা পুরুষ আর কেউ ছিলেন ওই সময়ে এমন খুব একটা ছিলেন না। এবং তিনি একটা অদ্বিতীয় রচনা রীতির অধিকারী ছিলেন। মানে তিনি যেভাবে লিখতেন তার আসলে ওইরকম তার সাথে কম্পেয়ার করার মতো ওই টাইমে উনি যেই প্যাটার্নের লেখা লিখতেন এইরকম মানুষ ছিল না। অন্য কবি সাহিত্যিক ছিল, কিন্তু এই ধরনের লেখা লিখতো না। তার একটা ইংরেজি বইও আছে যেটা হলো সুলতানাস ড্রিম। এটা কিন্তু অনেক পরীক্ষাতে এসে থাকে, সুলতানাস ড্রিম। বেগম রোকেয়ার লেখা প্রকাশিত হতো মিসেস RS হোসেন নামে, মানে মিসেস রোকেয়া সাখাওয়াত হোসেন। বেগম রোকেয়ার জন্ম ছিল 1880 খ্রিস্টাব্দে রংপুরের মিঠাপুকুরের পায়রাবন্দ গ্রামে, আর তিনি মৃত্যুবরণ করেন 1932 সালে। তাহলে আমরা বুঝলাম যে তিনি হচ্ছে রংপুরের। বেগম রোকেয়া কোন জায়গার? রংপুরের। বেগম রোকেয়ার যে বইয়ের নামগুলো রয়েছে এগুলো আমাদেরকে একটু মুখস্থ রাখতে হবে। সো এখানে আমার বোঝানোর কিছু নাই, আমি একটু এগিয়ে যাই, সরাসরি চলে যাচ্ছি আমাদের প্রবন্ধতে এবং আমরা এখন পূর্ণ মনোযোগ দিব। আমি আবার বলছি, আর 8-10টা অফলাইন ক্লাস আমরা যেভাবে করি পূর্ণ মনোযোগের সাথে আমরা সেভাবে করব। অন্যথায় কি হবে, আমরা ওই ঘুমিয়ে যেতে পারি, এটা ওটা হয়ে যেতে পারে, এইসব করা যাবে না। ঘুমিয়ে গেলে চোখে পানি দিয়ে আসতে হবে, দাঁড়িয়ে যেতে হবে। হ্যাঁ, আর কথা না বাড়াই চলে যাই। কোনো রোগীর চিকিৎসা করিতে হইলে প্রথমে রোগের অবস্থা জানা আবশ্যক। মানে কোনো রোগীর চিকিৎসা করতে হলে ফার্স্টে তো রোগটা কি অবস্থায় আছে ওটা সম্পর্কে জানাটা মাস্ট। তাই অবলা জাতির উন্নতির পথ আবিষ্কার করিবার পূর্বে, অবলা জাতি বলতে তিনি নারী জাতিকে বোঝাচ্ছেন। তিনি বলছেন যে নারী জাতির উন্নতির পথটা আবিষ্কার করার আগে তাদের অবনতির চিত্রটা এই জন্য দেখাতে হবে, তাদের অবনতির চিত্রটা। আমি স্ত্রী জাতির অবনতি শীর্ষক প্রবন্ধে উনি একটা প্রবন্ধ লিখেছিলেন যেটার নাম স্ত্রী জাতির অবনতি। সেখানে ভগিনী দিগকে জানাইয়াছি। ভগিনী মানে কি? ভগিনী মানে হচ্ছে বোন। ভগিনী দিগকে মানে বোনদের জানিয়েছি যে আমাদের একটা রোগ আছে। সেই রোগটার নাম কি? দাসত্ব। সেই রোগের কারণ এবং অবস্থা কতক পরিমাণে, কতক মানে হচ্ছে কিছুটা, কিছুটা পরিমাণে ইতঃপূর্বে বর্ণনা করা হইয়াছে, মানে আগেই বা অলরেডি বর্ণনা করা হইয়াছে। এক্ষণে আমরা দেখাইতে চেষ্টা করিব, মানে এখন আমরা দেখানোর চেষ্টা করব সেই রোগ হওয়ায় আমাদের সামাজিক অবস্থা কেমন বিকৃত হইয়াছে। ঔষধ পথ্যের বিধান স্থানান্তরে দেওয়া হইবে। আচ্ছা,
ঔষধ কি পথ্য কি সেগুলোর বিধান, মানে ঔষধ মানে তো আমরা জানি মেডিসিন, আর পথ্য কি, পথ্য হচ্ছে রোগীকে যেই খাবার খাওয়াতে হয়। যেমন ধরো যার রক্তশূন্যতা আছে, ডাক্তার তাকে প্রেফার করে যে সে আনার খাবে, তারপরে সে লাল শাক খাবে, এরকম। তো সেগুলো নিয়ে কথা বলা হবে পরে। এইখানে গোঁড়া পর্দাপ্রিয় ভগিনীদের অবগতির জন্য দু একটা কথা বলিয়া রাখা আবশ্যক বোধ করি। গোঁড়া মানে কি? গোঁড়া মানে হচ্ছে সে যেই জিনিসটাকে মানে সেটাকে অন্ধবিশ্বাস করে। পর্দাপ্রিয় বলতে কি? যারা হচ্ছে ঘরের ভেতরে থাকতে বা নিজেদেরকে আহ প্রদর্শন করে বেড়াতে খুব একটা ইন্টারেস্টেড না, সেই বোনদের জন্য দু একটা কথা বলিয়া রাখা আবশ্যক বোধ করি, দরকার সেই দু একটা কথা বলে রাখা। সেটা কি? আমি অবরোধ প্রথার বিরুদ্ধে দণ্ডায়মান হই নাই। দণ্ডায়মান মানে দাঁড়ানো, মানে আমি হচ্ছে এই যেই পর্দা প্রথা বা এগুলোর বিরুদ্ধে যে আমি এসে দাঁড়িয়েছি, বিষয়টা এমন নয়। কেহ যদি আমার স্ত্রী জাতির অবনতি প্রবন্ধে পর্দা বিদ্বেষ ছাড়া আর কোনো উদ্দেশ্য দেখিতে না পান, উনি যেটা লিখেছেন ওটাতে যদি মনে করো যে পড়ে যে শুধু শুধু উনি পর্দা বিদ্বেষ নিয়েই বলেছেন, তবে আমাকে মনে করিতে হইবে আমি নিজের মনোভাব উত্তম রূপে ব্যক্ত করিতে পারি নাই। তাহলে ও নিজেই ভেবে নিবে যে সে আসলে নিজের মনের কথাটা প্রপারলি এক্সপ্রেস করতে পারে নাই, অথবা তিনি প্রবন্ধটি মনোযোগ সহকারে পাঠ করেন নাই, অথবা যিনি পাঠক তিনি হয়তোবা এই প্রবন্ধটাকে মন দিয়ে পড়েন নাই। সে প্রবন্ধে প্রায় সমগ্র নারী জাতির উল্লেখ আছে। সকল সমাজের মহিলাগণই কি অবরোধে বন্দিনী থাকেন, অথবা তাহারা পর্দানশীল নহেন বলিয়া কি আমি তাহাদিগকে সম্পূর্ণ উন্নত বলিয়াছি? মানে কেউ পর্দানশীল না এটার জন্যই কি সে উন্নত, এটা কি উনি বলেছেন? আমি মানসিক দাসত্বের মানে এনস্লেভড মনের আলোচনা করিয়েছি। এনস্লেভড হচ্ছে একটা ইংরেজি শব্দ যেটার মানে হচ্ছে দাসত্ব। তো আমি মানসিক দাসত্বের আলোচনা করিয়াছি। কোনো একটা নূতন কাজ করিতে গেলে সমাজ প্রথমত গোলযোগ উপস্থিত করে, মানে যেটা বাঙালি সমাজে হয় যে একটা নতুন কিছু করতে গেলে ফার্স্টে এটা নিয়ে একটা হই হুল্লোড় হয়, এটা সেটা, মানুষ ফার্স্টে ওটাকে গ্রহণ করতে চায় না, পরে ধীরে ধীরে সেটাকে গ্রহণ করে না, এবং পরে সেই নূতন চালচলন সহিয়া লয়, মানে পরেই নতুন চালচলনটাকে সহ্য করে নেয়। তাহারই দৃষ্টান্ত স্বরূপ পার্সি মহিলাদের পরিবর্তিত অবস্থার উল্লেখ করিয়াছি। পার্সি মহিলা কি? পার্সি বলতে মূলত পারস্য বা পার্সিয়ান, তাদের কথা বলা হচ্ছে। তারা কে? এটা হচ্ছে ইরান ওই অঞ্চলে, এখন তো না, তারা একটা সময় পৃথিবীকে রাজত্ব করত, সেই পারস্যদের কথা বলা হচ্ছে। তাদের পরিবর্তিত অবস্থার উল্লেখ করিয়েছে। কেমন? সেই মহিলাদের কি পরিবর্তন হয়েছে? পূর্বে তাহারা ছত্র ব্যবহারেও অধিকারিণী ছিলেন না। ছত্র মানে হচ্ছে ছাতা। ছত্র শব্দটার অন্যান্য অর্থও আছে, কিন্তু এখানে একটা অর্থ জেনে রাখো, ছাতা। এটা ব্যবহারও করতে পারত না। তারপর তাহাদের বাড়াবাড়িটা সীমা লঙ্ঘন করিয়াছে, তবু তো পৃথিবী ধ্বংস হয়নি। এখন পার্সি মহিলাদের পর্দা মোচন হইয়াছে সত্য, হ্যাঁ বুঝলাম যে এখন পার্সি মহিলারা পর্দা করেন না, কিন্তু মানসিক দাসত্ব মোচন হইয়াছে কি? মানে উনার কথা হচ্ছে যে পর্দা করা বা না করাই যে আসলে মানে মানসিক দাসত্ব একজন নারীর মাঝে থাকবে কি থাকবে না এটাকে বলে দেয় না। মানসিক দাসত্বের বিষয়টা আর অনেক বেশি বৃহৎ। অবশ্যই হয় নাই। আর ওই যে পর্দা ছাড়িয়াছেন, তাহা দ্বারা তাহাদের স্বকীয় বুদ্ধি বিবেচনার তো কোনো পরিচয় পাওয়া যায় না। পার্সি পুরুষগণ কেবল অন্ধভাবে বিলাতি সভ্যতার অনুকরণ করিতে যাইয়া, বিলাতি সভ্যতা বলতে কি বোঝাচ্ছে? মানে হচ্ছে পশ্চিমা সভ্যতার কথা বুঝিয়েছে। স্ত্রীদিগকে পর্দার বাহিরে আনিয়াছে। আচ্ছা, পর্দার বাইরে এনেছে, ইহাতে অবলাদের জীবনী শক্তির তো কিছু পরিচয় পাওয়া যায় না। এতে অবলা যারা, মানে সেই নারীরা, তাদের জীবনী শক্তির তো কোনো পরিচয় পাওয়া যায় না। তাহারা যে জড় পদার্থ, সেই জড় পদার্থই আছেন। তারা যেই জড় পদার্থ ছিলেন, তারা সেই জড় পদার্থই আছেন। পুরুষ যখন তাহাদিগকে অন্তঃপুরে রাখিতেন, তাহারা তখন সেইখানে থাকিতেন। আচ্ছা, মানে যখন ঘরে রাখতো তখন ঘরে থাকতো। আবার পুরুষ যখন তাহাদের নাকের দড়ি ধরিয়া টানিয়া তাহাদিগকে মাঠে বাহির করিয়াছেন, তখনই তাহারা পর্দার বাহির হইয়াছেন। মানে বোঝাচ্ছে যে আলটিমেটলি পুরুষই তো তাদের কন্ট্রোল করছে, তারা তো নিজেদের বুদ্ধি বা বিচার বিবেচনার ভিত্তিতে কাজকর্ম করছে না। ইহাতে রমণীকুলের বাহাদুরি কি? মানে এতে তাদের নিজেদের বলার মতো কি আছে? ওইরূপ পর্দা বিরোধ কখনোই প্রশংসনীয় নয়। মানে উনি বোঝানোর চেষ্টা করছে যে পর্দা বিদ্বেষ নিয়ে কথা বলা আসলে আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হচ্ছে মানসিক দাসত্ব নিয়ে কথা বলা। যখন তারা পর্দানশীল ছিল তখনও যেমন তাদেরকে যা চাপিয়ে দেওয়া হয়েছে তাই করেছে, যখন তারা পর্দানশীল নয় তখনও তাদেরকে যা চাপিয়ে দেওয়া হচ্ছে তাই তারা করছে। তাহলে এইরকম পর্দানশীল থাকা আর না থাকার মাঝে তেমন কোনো মৌলিক পার্থক্য নাই। পার্সি পুরুষগণ কেবল অন্ধভাবে, আচ্ছা, কলম্বাস যখন আমেরিকা আবিষ্কার করিতে কৃত সংকল্প হন। এখন আমাদেরকে এখানে একটু দেখতে হবে যে কলম্বাস বলতে আমরা কার কথা বুঝছি। তিনি আসলে মূলত একজন ইতালীয় নাবিক ছিলেন, ক্রিস্টোফার কলম্বাস, যিনি 1492 সালে আমেরিকা আবিষ্কার করেন। এখন এখানে আমেরিকা আবিষ্কার করতে কি বোঝানো হয়?
ওটা তো ধরো আজকের যুগের মতো না, এখন তুমি একটা নতুন জায়গায় গিয়েছো, ওটার সঙ্গে পৃথিবীকে পরিচয় করিয়ে দিলা ধরো, এখন এটা বলতে পারো যে ইউ হ্যাভ ডিসকভার্ড ওই জায়গাটা। তাই বলি কি ওই জায়গা ছিল না? ওই জায়গা ছিল অফকোর্স। তখন লোকে তাহাকে বাতুল বলে নাই কি? বাতুল মানে কি? বাতুল মানে হচ্ছে পাগল বা উন্মাদ। তো যখন ক্রিস্টোফার কলম্বাস আবিষ্কার করলো এটা, মানে আমেরিকা আবিষ্কার করবে এমনটা কৃত সংকল্প, মানে একদম আমি ডিটারমাইন্ড, আমি বদ্ধ, আমি দৃঢ়, আমি করব এটা, তখন কি হচ্ছে? মানুষ তাকে পাগল ছাগল বলেন নাই। নারী আপন সত্য স্বামিত্ব বুঝিয়া, এখন আমাদের দেখতে হবে এখানে একটু যে সত্য স্বামিত্ব বলতে আসলে কি বোঝানো হয়েছে। সত্য স্বামিত্ব বলতে, সত্য মানে হচ্ছে, সত্য স্বামিত্ব বলতে মূলত বোঝানো হয় এখানে অধিকার বোঝানো হচ্ছে, অধিকার কিংবা মালিকানা, এটা বলতে পারো। তো নারী আপন মানে আপন সত্য স্বামিত্ব মানে নিজের অধিকার বুঝিয়া আপনাকে মানে নিজেকে নরের ন্যায় শ্রেষ্ঠ জ্ঞান করিতে চাহে। মানে নারী যেটা করে যে নিজের অধিকার বুঝে নিজেকে পুরুষের চেয়ে শ্রেষ্ঠ বলতে চায়। হ্যাঁ, তো এটাও বাতুলতা ছাড়া আর কি, মানে এটাও পাগলামি ছাড়া আর কি। মানে এখানে বোঝাচ্ছে নারী সবসময় অবদমিত থাকবে, নারী সবসময় পুরুষের নিচে থাকবে, এটাই যেন সমাজের স্বাভাবিক দৃশ্য। যদি নারী নিজেকে পুরুষের চেয়েও কখনো কখনো বেটার প্রমাণ করার চেষ্টা করে, তাহলে সেটা পাগলামি ছাড়া আর কি বা হতে পারে। পুরুষগণ স্ত্রী জাতির প্রতি যতটুকু সম্মান প্রদর্শন করেন, তাহাতে আমরা সম্পূর্ণ তৃপ্ত হইতে পারি না। লোকে কালী, শীতলা প্রভৃতি রাক্ষস প্রকৃতির দেবীকে ভয় করে পূজা করে, সত্য। মানে এখন যেটা বলছে যে ভয় করে পূজা করে এই ধরনের দেবীদেরকে, কাকে? কালীকে, শীতলাকে। কিন্তু সেইরূপ বাঘিনী, নাগিনী, সিংহী প্রভৃতি প্রভৃতি দেবীও কি ভয় ও পূজা লাভ করে না? তবেই দেখা যায় পূজাটা কে পাইতেছেন, রমণী কালী না রাক্ষসী নৃমুণ্ডু মালিনী। এখানে আমাদের একটা বিষয় লক্ষণীয়, হ্যাঁ, এখানে আমাদের একটা বিষয় দেখতে হবে, সেটা হলো যে পুরুষ যখন এই যুক্তিটা দিচ্ছে যে সে তো পূজা করছে এবং সে তো সেই যাকে পূজা করছে সে তো রমণী রূপেই এসেছে। এখন রমণী রূপে যেহেতু এসেছে, তার মানে সে এখানে রমণীকে যে পূজা করছে, কিন্তু তা দিয়েই যে বলে দেওয়া যায় যে সে ভালোবেসে বা শ্রদ্ধা করে বিষয়টা করছে, বা রমণী তার কাছে, নারী তার কাছে খুব পূজনীয়, বিষয়টা তা নয় বেগম রোকেয়ার মতে। এখানে বরং নারীর যে শক্তি, নারীর যে চেতনা, প্রেরণা, অনেক সময় এটাকে ভয় পেয়ে তাকে এই পূজাটা করছে। আমরা নৃমুণ্ডু মালিনী এই মানে শব্দটার দিকে একটু তাকাই, তাহলে আমরা বুঝবো, কারণ আমি জানি যে তোমরা কেউ কিছুই বুঝতেছো না নৃমুণ্ডু মালিনী এটার মানেটা কি। আচ্ছা, প্রথমত নৃমুণ্ডু মালিনী এটা একটা সংস্কৃত শব্দ। আমাদেরকে এই শব্দটা বুঝতে হলে একটু ইতিহাসের পেছনে ফিরে তাকাতে হবে। নৃমুণ্ডু মালিনী বলতে মূলত দেবী কালীর একটা ভয়ঙ্কর রূপকে বোঝানো হয়, যেখানে তিনি যুদ্ধক্ষেত্রে যখন অসুরদেরকে বধ করে তাদের মানে কাটা মাথা দিয়ে মালা বানিয়ে ধারণ করেন। এটা হচ্ছে কালীর একটা মানে ভয়ঙ্কর একটা রূপকে প্রকাশ করে। নৃ মানে কি? মানুষ। মুন্ডু মানে কি? মাথা। মালিনী বলতে এখানে মূলত বোঝানো হয়েছে ওই মানুষের মাথা দিয়ে যেই মালাটা বানানো হয়েছে, মালাটা পড়ে আছে, এই ভয়ঙ্কর রূপটা, এটাকেই হচ্ছে যেন মানুষ পুজো করে, এটার কথাই বলছে। নারীকে শিক্ষা দিবার জন্য গুরুলোকে সীতা দেবীকে আদর্শ রূপে দেখাইয়া থাকেন। আচ্ছা, নারীকে শিক্ষা দেওয়ার জন্য মানে একটা নারী কেমন হওয়া উচিত এটা বোঝানোর জন্য গুরুলোকে মানে হচ্ছে যারা তোমার গুরুজন, তারা সীতা দেবীকে, এখানে আমাদের একটু আবার চলে যেতে হয় পৌরাণিক কাহিনীতে। তো এখানে দেখা যায় যে সীতাকে কি করা হচ্ছে এখানে, মানে রামের স্ত্রী যেই সীতা, সেই সীতাকে হচ্ছে একটা আদর্শ চরিত্র হিসেবে এখানে দেখানো হয়ে থাকে। এখন আমরা দেখতে পাই যে সীতা অবশ্যই পর্দানসীন ছিলেন না। আচ্ছা, সীতা পর্দানসীন ছিলেন না, তাহলে তিনি কে ছিলেন? তিনি ছিলেন রামচন্দ্রের অর্ধাঙ্গী। অর্ধাঙ্গী মানে স্ত্রী, রানী, প্রণয়িনী এবং সহচরী। এখানে একটু বলে নেওয়া ভালো, বেগম রোকেয়া রানী বানানটা ভুল লিখেছেন, এটা রানীর শুদ্ধ বানান নয়। যেহেতু আমরা প্রবন্ধটা উনার লেখাটা দিচ্ছি তাই এটা দিয়েছি। রানীর শুদ্ধ বানান হচ্ছে এটা, দন্তন্য হ্রস্বইকার, মানে কুইন, ওই রানী। তো রামচন্দ্রকে মানে এখানে রামের কথা বুঝিয়েছে, রামের ওয়াইফ ছিল হচ্ছে সীতা। তো রামচন্দ্রের অর্ধাঙ্গী, রানী, প্রণয়িনী এবং সহচরী। আর রামচন্দ্র প্রেমিক, ধার্মিক সবই, কিন্তু রাম সীতার প্রতি যে ব্যবহার করিয়াছেন তাহাতে প্রকাশ পায় যে একটি পুতুলের সঙ্গে কোনো বালকের যে সম্বন্ধ, সীতার সঙ্গে রামের সম্বন্ধ প্রায় একই রকম। বালক ইচ্ছা করিলে পুতুলকে প্রাণপণে ভালোবাসিতে পারে, পুতুল হারাইলে বিরহে অধীর হইতে পারে, পুতুলের ভাবনায় অনিদ্রায় রজনী মানে ঘুম ছাড়া রাত কাটাতে পারে, পুতুলটা যে ব্যক্তি চুরি করিয়াছিল তাহার প্রতি খড়গ হস্ত হইতে পারে, মানে তাকে একদম পারলে প্রতিশোধ দিয়ে তলোয়ার টলোয়ার দিয়ে কাইটা ফেলতে পারে, হারানো পুতুল ফিরিয়া পাইলে আহ্লাদে
আটখানা হইতে পারে, আবার বিনা কারণে রাগ করিয়াও পুতুলটা কাদায় ফেলিয়া দিতে পারে, কিন্তু পুতুল বালকের কিছুই করিতে পারে না, কারণ হস্তপদ থাকা সত্ত্বেও পুত্তলিকা বা এই পুতুলটা অচেতন পদার্থ। পুত্তলিকা বলতে এখানে পুতুলের কথা বোঝাচ্ছে, পুত্তলিকা অচেতন পদার্থ। এখন আমাদের এখানে একটু জানা উচিত যে হ্যাঁ, রামকে আর সীতাকে, এটা আমাদের একটু জানা উচিত। আমরা এই চরিত্রগুলোকেই বা কোথায় পাই? আমরা রামায়ণে পাই। এই মহাকাব্য রামায়ণের দুইটা কেন্দ্রীয় চরিত্র, একজন হলো গিয়ে রাম এবং আরেকজন হলো গিয়ে সীতা। রামকে আমরা দেখতে পাই যে ধর্ম, ন্যায় এবং সত্যের প্রতীক, অন্যদিকে সীতাকে আমরা দেখতে পাই যে সীতা হলো গিয়ে রামের স্ত্রী। তো আমরা এই রাম আর সীতার কাহিনীটাকে একটা মানে এইখানে কেন বলা হলো, এই এই উপমাগুলো বা এই এই তুলনাগুলো কেন দেয়া হলো, সেটা আমাদের একটু জেনে নেওয়াটা ভালো। সেটা হলো, আমরা জানি বা আমরা যদি নাও জেনে থাকি, রামায়ণে আমরা দেখতে পাই যে রাবণ সীতাকে তুলে নিয়ে যায়। পরবর্তীতে কি হয়, যখন রাবণকে বধ করে বা রাবণকে হত্যার পরে সীতাকে যখন আনা হয়, তখন সীতার চরিত্র এবং সীতার সতীত্ব এগুলো নিয়ে তখন প্রশ্ন ওঠে। তো তখন সীতার চরিত্র বা এগুলো নিয়ে প্রশ্ন ওঠার কারণে তাকে অগ্নি পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়। তো যখন সে অগ্নি পরীক্ষার মধ্য দিয়ে যায়, তখন সে আগুনে যখন যাচ্ছে, যাবার পরে এটা সে হচ্ছে তোমার অগ্নি দেবতা তার জন্য আগুনটা কোনো ক্ষতি করলো না, নিভে গেল। এটার মধ্য দিয়ে প্রমাণ হলো যে সে আসলে মানে তার চরিত্রে কোনো সমস্যা নেই বা কিছু এইরকম। তো এরপরেও দেখা যায় একটা সময় বনবাসে পাঠানো হয়, এবং সীতাকে যেহেতু বনবাসে পাঠানো হয়, সেখানে তার সন্তান জন্ম নেয়, দুটা কুশ এবং লব। তো এরপরে কুশ এবং লব হচ্ছে এভাবে পরবর্তীতে কুশ এবং লবের মধ্য দিয়ে রামের সঙ্গে সীতার আবার একটা মিলন ঘটে। পরবর্তীতে সীতার মিলন ঘটার পরে এরপরেও যখন আসলে দেখা যায় সীতার কাছে তার চরিত্র নিয়ে কথা ওঠে বা তার চরিত্রের প্রমাণ দেখাতে বলা হয়, তো এভাবে কাহিনীটা এগিয়ে যায়। আমি আর সেটার খুব একটা বেশি কথাতে যাচ্ছি না, পরিণতি যেটা হয় বা না হয়। এবং দেখা যায় যে আমরা পুরো কাহিনীটার মাঝে যদি দেখি যে পুতুল স্বেচ্ছায় অনলে উৎসর্গ করিতে পারে, বালক তাহার পুতুল স্বেচ্ছায় অনলে উৎসর্গ করতে পারে। অনল মানে আগুন। একটা বালক যেমন তার পুতুলকে আগুনে ফেলতে পারে, রামও তেমনি একইভাবে সীতাকে যেন অগ্নি পরীক্ষায় দিয়ে দিল তার ইচ্ছা হলো বলে। পুতুল পুড়িয়া গেল দেখিয়া ভূমে লুটাইয়া, মানে মাটিতে লুটে ধুলায় ধূসরিত হইয়া এক উচ্চস্বরে চিৎকার করে কাঁদতে পারে, গায়ে কাদামাটি মাইখা। রামচন্দ্র স্বামিত্বের 16 আনা পরিচয় দিয়াছেন, আর সীতা কেবল প্রভু রামের সহিত বনযাত্রার ইচ্ছা প্রকাশ করিয়া দেখাইয়াছেন যে তাহারও ইচ্ছা প্রকাশের শক্তি আছে। মানে যখন বনবাসে যায়, আমি খুব বেশি রামায়ণের কাহিনীতে এই মুহূর্তে যাচ্ছি না, তো সেটাতে ইচ্ছা প্রকাশ করে দেখায় যে না, সীতারও ইচ্ছা প্রকাশ করার শক্তি আছে। রাম বেচারা অবোধ বালক, সীতার অনুভব শক্তি আছে, ইহা তিনি বুঝিতে চাহেন নাই। মানে সীতাও যে মানে অনুভব করতে পারে, এটা সে বুঝতে চায়নি। কেননা বুঝিয়া কার্য করিতে গেলে স্বামিত্বটা পূর্ণমাত্রায় খাটানো যাইত না। স্বামী শব্দটাই আমি মনে করি শব্দগতভাবে বা অর্থগতভাবে ভুল। বাংলায় যেটা স্বামী, সেটা আসলে অন্য ভাষায় যদিও শব্দটা স্বামী নয়। এখন এখানে আসলে স্বামী শব্দটা এসেছে অরিজিন যেখান থেকে, সেটা হলো স্বামী শব্দের অর্থ হচ্ছে গিয়ে প্রভু। আমরা যদি দেখি যে এখানে সনাতন ধর্মের সঙ্গে এটার একটা ক্লোজ রিলেশনশিপ রয়েছে। সনাতন ধর্মে যেভাবে স্বামী স্ত্রীর সম্পর্কটাকে পোর্ট্রে করা হয়েছে, এবং সেখানে বিচ্ছেদের বিষয়টাও তো আসলে কোনো স্বাভাবিক বিষয় নয়, চাইলেই ডিভোর্স হতে পারে না। তারপরে সেখানে স্বামীকে আসলে রীতিমতো প্রভুর মতোই যেহেতু এখানে মানে মানা হচ্ছে, তো এই জন্যই আমরা দেখি যে শব্দটা স্বামী। এনিওয়ে, সীতার অমন পবিত্র হৃদয়খানি অবিশ্বাসের পদাঘাতে দলিত চূর্ণ করিতে পারা যাইত না। আচ্ছা, দেশকালের নিয়মানুসারে কবির ভাষায় সুর মিলাইয়া না হয় এটা আমি মেনে নিলাম যে আমরা স্বামীর দাসী নহি, অর্ধাঙ্গী, মানে তার শরীরের অর্ধেক। আমরা তাহাদের গৃহে গৃহিণী, বুঝলাম তার ঘরে আমরা গৃহিণী, মরণে না হয় অন্তত তাহাদের চাকুরি উপলক্ষে আমরা অনুগামিনী। আচ্ছা, মানে তারা মরবে, আমিও তার মতো সহমরণে যাব। কিভাবে সহমরণে যাব? কারণ তখন সতীদাহ প্রথা ছিল, এবং যেহেতু এখানে একটা বড় অংশ ছিল সনাতন ধর্মাবলম্বী, এবং সতীদাহ প্রথা তো প্রচলিত ছিল, এটা তো আমরা না মেনে কোনো উপায় নাই। তো এই জন্যই এই কথাগুলো বলছে, মরণেও তার সঙ্গে যাচ্ছে। সুখ দুঃখের সমভাগিনী, হ্যাঁ স্ত্রী, ছায়াতুল্য সহচরী ইত্যাদি, মানে একদম ছায়ার মতো তার পাশে আছে। কিন্তু কলিযুগে আমাদের ন্যায় অর্ধাঙ্গী লইয়া পুরুষগণ কিরূপ বিকলাঙ্গ হইয়াছেন, তাহা কি কেহ একটু চিন্তা চক্ষে দেখিয়াছেন? কলিযুগ মানে কি? সনাতন ধর্মে মানে বা হিন্দু ধর্মে আমরা দেখতে পাই যে 4টা যুগের কথা।
সত্যযুগ হচ্ছে এর প্রথম যুগ, কলিযুগ হচ্ছে শেষ যুগ। কলিযুগ হচ্ছে যেটা শেষ জামানা, যখন হচ্ছে পৃথিবী ধ্বংস হবে, এটা হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী, এবং তখন খারাপ কাজের সংখ্যা অনেক বেড়ে যাবে। তো সেখানে আমরা দেখতে পাই মানে এই যুগে বলা হচ্ছে যে অর্ধাঙ্গী লইয়া পুরুষগণ কেমন একটা বিকলাঙ্গ হয়ে গেছেন, তাহা কি কেহ একটু চিন্তা, সেটাকে কেউ একটু ভেবে দেখেছেন? আক্ষেপের অথবা প্রভুদের সৌভাগ্যের বিষয় যে আমি চিত্রকর নহি, মানে আমি ছবি আঁকতে পারি না, বলছেন বেগম রোকেয়া নিজেই বলছেন। নতুবা এই নারীরূপ অর্ধাঙ্গ লইয়া তাহাদের কেমন অপরূপ মূর্তি হইয়াছে, তাহা আঁকিয়া দেখাইতাম। মানে বলছে যে এই নারীকে অর্ধাঙ্গী তো নয়, যেন বিকলাঙ্গের মতো একটা অঙ্গ হিসেবে রেখেছে। তো আমি ভাগ্যিস যে ছবি আঁকতে পারি না, যদি ছবি আঁকতে পারতাম তাহলে পুরুষদের একটা এরকম একটা বিকলাঙ্গ টাইপ ছবি আমি এঁকে দেখাতে পারতাম। শুক্লকেশ মানে সাদা চুল যাদের, বুদ্ধিমানগণ বলেন যে, মানে যারা বয়স্ক হয়ে গেছে, চুল পেকেছে, তারা বলেন আমাদের সাংসারিক জীবনটা দ্বিচক্র শকটের ন্যায়। শকট মানে কি? শকট মানে হচ্ছে গাড়ি। দ্বিচক্র মানে কি? দ্বিচক্র মানে হচ্ছে যেটার দুইটা চাকা আছে, সাইকেল বলতে পারে, বাইসাইকেল। এই শকটের এক চক্র পতি, অপরটি পত্নী, মানে একটা হাজব্যান্ড আর একটা ওয়াইফ। তাই ইংরেজি ভাষায় কথায় কথায় স্ত্রীকে অংশিনী, যেটাকে বলা হয় পার্টনার, উত্তমার্ধ মানে বেটার হাফ ইত্যাদি বলে। জীবনের কর্তব্য অতি গুরুতর, সেটা সহজ নহে। সুকঠিন গার্হস্থ্য ব্যাপার সুশৃঙ্খলে কে পারে চালাতে, মানে ঘরের এই গার্হস্থ্যের জিনিসগুলো কে পারে খুব ডিসিপ্লিন ওয়েতে চালাতে। রাজ্য শাসনের রীতিনীতি সূক্ষ্মভাবে রয়েছে ইহাতে। রাজ্য শাসনের রীতিনীতি মানে কিভাবে রাজ্য চালাতে হয় সেটা খুব সূক্ষ্মভাবে এটার মাঝে রয়েছে, এই গার্হস্থ্যের মাঝে রয়েছে। বোধহয় এই গার্হস্থ্য ব্যাপারটাকে মস্তক স্বরূপ কল্পনা করিয়া শাস্ত্রকারগণ পতি ও পত্নীকে তাহার অঙ্গস্বরূপ বলিয়াছেন। তো বোধহয় এই গার্হস্থ্য ব্যাপারটাকে, মানে এই ঘরবাড়ির এই কাজের বিষয়টাকে মস্তক স্বরূপ কল্পনা করে, মানে এটাকে মাথা বলে ভেবেছেন বা ব্রেইন বলে ভেবেছেন শাস্ত্রকারগণ। শাস্ত্রকার কারা? এটা মূলত যারা হচ্ছে ধর্মগ্রন্থের কথা বলছেন, মূলত তাদের কথা বলা হচ্ছে। তাদেরকে এখানে শাস্ত্রকার বলে ডাকা হয়েছে। তাদেরকে ডাকা হয়েছে কি? তাদেরকে ডাকা হয়েছে এখানে শাস্ত্রকার। যারা প্রাচীন ধর্মগ্রন্থগুলোকে এনেছেন, তারা পতি ও পত্নীকে, মানে হাজব্যান্ড এবং ওয়াইফকে অঙ্গর মতো দেখিয়েছেন। তবে দেখা যাক বর্তমান যুগে এই মূর্তিটা কেমন। বলেছে ঠিক আছে, আগে হয়তো এইভাবে দেখিয়েছেন যে পত্নী হচ্ছে মস্তিষ্কটা আর পতি হচ্ছে মানে দ্য রেস্ট অফ দ্য বডি, কিন্তু এখন সেটা কিভাবে, চলো আমরা এটা দেখি। মনে করুন কোন স্থানে পূর্ব দিকে একটা বৃহৎ দর্পণ আছে, ধরো পূর্ব দিকে একটা বিশাল বড় দর্পণ, মানে কি আয়না, যাহাতে আপনি আপাদমস্তক নিরীক্ষণ করিতে পারেন, নিজেকে দেখতে পারেন। আপনার দক্ষিণাঙ্গ ভাগ পুরুষ বুঝলাম এবং বামাঙ্গ ভাগ স্ত্রী, মানে আমার বডির একটা সাইড হচ্ছে পুরুষ এবং আরেকটা সাইড হচ্ছে স্ত্রী। এখন এই বডিটা দেখতে বলেছে যে চলো আমরা আয়নায় দেখি এই বডিটা কেমন। এই দর্পণের সম্মুখে দাঁড়াইয়া দেখুন আপনার দক্ষিণ বাহু দীর্ঘ 30 ইঞ্চি এবং স্থূল, মানে অনেক বড় আপনার দক্ষিণ অংশটা। বাম বাহু মানে যেই পাশে হচ্ছে নারী, বাম বাহু হচ্ছে নারী, আর এই দক্ষিণাঙ্গ এই পাশে কি? এই পাশে হচ্ছে পুরুষ বা স্বামী। বাম বাহুটা নারী হচ্ছে দৈর্ঘ্যে মাত্র 24 ইঞ্চি এবং ক্ষীণ। দক্ষিণ চরণ ওই পাটা দৈর্ঘ্যে 12 ইঞ্চি, বাম চরণ অতিশয় ক্ষুদ্র। দক্ষিণ স্কন্ধ কাঁধ উচ্চতায় 5 ফিট, বাম স্কন্ধ কাঁধ উচ্চতায় 4 ফিট, মানে সব দিক দিয়ে নারীর অবস্থা নিম্নমানের। তবেই মাথাটা সোজা থাকিতে পারে না, বাম দিকে ঝুঁকিয়া পড়িতেছে। কারণ বাম দিকে তো ঝুঁকিয়া পড়িবেই, কারণ এই দিকটা অনেক বেশি স্ট্রং আর এই দিকটা অনেক বেশি উইক। কিন্তু আবার দক্ষিণ কর্ণভারে বিপরীত দিকেও একটু ঝুঁকি আছে। আচ্ছা, এই বিপরীত দিকে একটু ঝুঁকি আছে কেন? বিপরীত দিকে ঝুঁকি আছে কেন? কারণ আমরা দেখি যে দক্ষিণ কর্ণ হস্তি কর্ণের ন্যায় বৃহৎ, দক্ষিণ কানটা হচ্ছে হাতির কানের ন্যায় বড়। মানে দক্ষিণ কান বলতে কোনটা? যেটা হচ্ছে আমার যে নারীর অংশটা। এখন এটাকে কেন বলা হচ্ছে হাতির কানের মতো? হাতির কান যদি এটা মানে বিদ্রুপাত্মক ভাবে বোঝানো হয়ে থাকে যে হাতির কানের মতো বড়, কিন্তু ওই কান দিয়ে যাই ঢুকে খুব একটা কাজের কাজ কিছু হয় না। বাম কর্ণ রাসব কর্ণের ন্যায় দীর্ঘ, বাম কর্ণ রাসব কর্ণের ন্যায় দীর্ঘ। বাম কর্ণ মানে পুরুষের অংশটা হচ্ছে রাসব কর্ণের মতো, রাসব মানে হচ্ছে গাধা, রাসব কর্ণ মানে হচ্ছে গাধার কান, এটার মতো দীর্ঘ। ভালো করিয়া দেখুন আপনার মূর্তিটা কেমন, তো তুমি ভাবো কেমন হবে সেই দেখতে। যদি এই মূর্তিটা অনেকের মনোমতো না হয় তবে দ্বিচক্র শকটের গতি দেখায়। আচ্ছা, এই মূর্তি যদি ভালো না লাগে চলো সাইকেলের গতি দেখাই। যেই সাইকেলে একটা চাকা বড় যেটা হচ্ছে পতি বা হাজবেন্ড, আরেকটা চাকা ছোট যেটা হচ্ছে ওয়াইফ। যে শকট অধিক দূরে অগ্রসর হইতে পারে না সে শকট, সে কেবল একই স্থানে এটা ঘুরতে থাকবে। তাই ভারতবাসী উন্নতির পথে অগ্রসর হইতে
পারিতেছেন না। সমাজের বিধি ব্যবস্থা আমাদিগকে তাহাদের অবস্থা হইতে সম্পূর্ণ পৃথক রাখিয়াছে। আচ্ছা, সমাজের বিধি ব্যবস্থা আমাদেরকে তাদের অবস্থা থেকে সম্পূর্ণ পৃথক রেখেছে। কিভাবে? তাদের সুখ দুঃখ এক প্রকার, আমাদের সুখ দুঃখ অন্য প্রকার। আচ্ছা, মানে স্বামীরটা একরকম, ইয়েরটা আরেক রকম, ওয়াইফেরটা। এ স্থলে বাবু রবীন্দ্রনাথ ঠাকুরের নবদম্পতির প্রেমালাপ কবিতার 2-4 ছত্র, ছত্রের আরেকটা অর্থ হচ্ছে লাইন, উদ্ধৃত করিতে বাধ্য হইলাম। এটা কনভারসেশন, বর বলছে কনে বলছে, বর বলছে কনে বলছে। কেন সখী কোণে কাঁদিছ বসিয়া, পুষি মেনিটিরে ফেলিয়া এসেছি ঘরে। ও বলছে ওর একটা পোষা বিড়াল ছিল, ওটাকে সে ঘরে রেখে এসেছে। তার বলছে যে কি করিছ বনে কুঞ্জ ভবনে, মানে বলছে এই বনের মাঝে তুমি কি করছো। খেতেছি বসিয়া টোপা কুল, বড়ই খাচ্ছে। জগৎ ছানিয়া কি দিব আনিয়া, জীবন করি ক্ষয়, তোমা তরে সখী বলো করিব কি। কি করব তোমার জন্য, তুমি শুধু বলো, জগৎ থেকে কি আমি এনে দিব। আরো কুল পারো গোটা 6, আর 6টা বড়ই পারতে বলছে। বিরহের বেলা কেমনই কাটিবে, কনে বলছে দেব পুতুলের বিয়ে। তাহলে আমরা দেখতে পেলাম যে বর যেমন ভাবে পৃথিবীকে দেখছে, কনে সেভাবে দেখছে না। অত্যন্ত ইম্যাচিওর একটা মেন্টালিটি থেকে সে পৃথিবীটাকে দেখছে। সুতরাং দেখা যায় কন্যাকে এরূপ শিক্ষা দেওয়া হয় না যাহাতে সে স্বামীর ছায়াতুল্য সহচরী হইতে পারে। প্রভুদের বিদ্যার গতির সীমা নাই, মানে স্বামীর, স্ত্রীদের বিদ্যার দৌড় সচরাচর ওই ধরো গিয়ে বোধোদয় পর্যন্ত, মানে কোন রকম বোধ এসেছে এমন। স্বামী যখন পৃথিবী হইতে সূর্য ও নক্ষত্রের দূরত্ব মাপেন, স্ত্রী তখন একটা বালিশের ওয়ারের দৈর্ঘ্য প্রস্থ সেলাই করার জন্য মাপেন। বালিশের ওয়ার মানে বালিশের কাভার। স্বামী যখন কল্পনার সাহায্যে সুদূর আকাশে গ্রহ নক্ষত্রমালা বেষ্টিত সৌরজগতে বিচরণ করেন, সূর্যমণ্ডলের ঘনফল তুলাদণ্ডে ওজন করেন, তুলাদণ্ড মানে হচ্ছে দাড়িপাল্লা, এখানে বোঝাচ্ছে যে যখন নানাভাবে এইভাবে আমরা ক্যালকুলেশন করে ধরো পৃথিবী থেকে সূর্যের ডিস্টেন্স বা এটা সেটা এগুলো করছে এবং ধূমকেতুর গতি নির্ণয় করেন, স্ত্রী তখন রন্ধনশালায় মানে রান্নাঘরে বিচরণ করেন, চাউল ডাউল ওজন করেন এবং রাঁধুনির গতি নির্ণয় করেন। এখানে আমার একটা ব্যক্তিগত মতামত আমি বলবো, বেগম রোকেয়ার এই লেখাগুলো অসম্ভব কনভিন্সিং, কিন্তু এই লেখাগুলো অনেক জায়গাতেই খুব ডিমিনিং এবং মিসলিডিং। আমাদের দেশে যখন প্রতিবার নারী দিবস আসে, সবসময় নারী দিবসের বিজ্ঞাপনগুলো দেখবে এমন, তুমি নারী, তুমি জেগে ওঠো, তুমি অদম্য, এবং বুকে হাত দিয়ে আছে, সে ব্লেজার পরা বা হচ্ছে বোঝাচ্ছে একটা ওয়ার্কিং লেডি। তাহলে ডু ইউ ওয়ান্ট টু সে যে আমার সেই নানি বা আমার দাদির কথাই বলি, আমার দাদি যথেষ্ট স্ট্রং এবং ভিগোরাস একজন লেডি ছিলেন এবং অনেক ধার্মিক ছিলেন, অনেক ধার্মিক ছিলেন। আমাদের এতগুলো কামলা যারা কাজ করত আমাদের গ্রামের বাড়িতে, আমার দাদা পলিটিশিয়ান ছিলেন এবং তার তিনি 3 টার্মের চেয়ারম্যান ছিলেন, তার রাজনৈতিক নানা ওই মানুষজন আসতো, সেসব কাজ থেকে শুরু করে তার এতগুলো সন্তানকে মানুষ করা এবং যারা আজকে সমাজে খুব ভালোভাবে প্রতিষ্ঠিত, এবং তিনি তার নাতি নাতনি সবাইকে নিয়ে পরিবেষ্টিত হয়ে মৃত্যুবরণ করেছেন। ফজরের নামাজ পড়েছেন, তাসবিহ পড়ছিলেন, হঠাৎ কোনো সাউন্ড পাওয়া যাচ্ছিল না, রুমে গিয়ে দেখা গেল অনেকটা তিনি খাটে ওঠার চেষ্টা করছিলেন, এমন তিনি পড়ে আছেন। হাসপাতালে নেওয়া হলো, তার মৃত্যু হলো। ফজরের নামাজ তিনি পড়েছেন টাইমলি, জোহরের নামাজের পর আমরা তার জানাজা পড়ালাম। সো হাউ ক্যান ইউ বি সে যেটা সাকসেসফুল না? ক্যাপিটালিজম সাফল্যের কিছু নিজস্ব সংজ্ঞা দিয়েছে, আর বেগম রোকেয়ার মতো মানুষ হচ্ছে সেগুলোর এজেন্ট। এগুলো খুব সুন্দর করে মানুষের কাছে প্রচার করেছে, এই ন্যারেটিভগুলোকে সেট করেছে। এটা তুমি আরো বড় হবা, আরো বুঝবা। আমার কথাটা অনেকের কাছে এখন ভালো নাই লাগতে পারে, সে তুমি মেয়ে হওয়ার ছেলে হও, কিন্তু যখন তুমি আরো বুঝবা, যখন তুমি অরিজিন অফ ফেমিনিজম নিয়ে পড়বা, যখন তুমি শিল্প বিপ্লবের পরে নারীকে কর্মক্ষেত্রে আনার যে ইতিহাসটা এটা পড়বা এবং পৃথিবীর ইতিহাসের আরো অনেক কিছুকে দেখবা, তখন তোমার মনে হবে যে তোমাকে অনেক ভোজবাজি খেলাইছে, তোমাকে অনেক কিছু গিলানো হইছে। আসলে মেইন কাহিনীটা এমন না, মেইন কাহিনীটা বেশ অন্যরকম। তার মানে যিনি ওয়ার্কিং লেডি তিনিই হচ্ছেন একমাত্র সফল, আর মানব সৃষ্টির কারিগর, যে ধরো যার 5টা সন্তান বা যার 10টা সন্তান অনেক বড় ভূমিকা রাখতেছে দেশ বা পৃথিবীর অঙ্গনে, তুমি সেই মাকে তুমি কিভাবে বলতে পারো যে সে আনসাকসেসফুল? হু দ্য হেল আর ইউ টু টেল? বরং তার ভূমিকা আরো অনেক বেশি একটা র্যান্ডম ওয়ার্কিং লেডির চেয়ে।
যদি সেই ওয়ার্কিং লেডি অনেক কিছু হয়, দ্যাটস এ ডিফারেন্ট কেস। বাট জাস্ট ওয়ার্কিং লেডি হইলেই ওটা সাকসেসফুল একটা কেস বা সিনারিও, আর তিনি মানে রন্ধনশালায় গেলেই হচ্ছে তিনি তোমার কিছু না, এটা তুমি কিভাবে বলতে পারো? আমি তোমাদের কাছে একটা ক্যারেক্টারের নাম বলবো, উনি হার্ভার্ড গ্র্যাজুয়েট, খালিদ বা উম্মে খালিদ। শি ইজ দ্য ওয়াইফ অফ ড্যানিয়েল হাকিকাতজু। ড্যানিয়েল হাকিকাতজু ওরা আমেরিকান মুসলিম, আমেরিকান, ও হার্ভার্ড গ্র্যাজুয়েট, ফিজিক্স থেকে পড়ছে। ড্যানিয়েল হাকিকাতজু হাজব্যান্ড ওয়াইফ। সো উম্মে খালিদ, যদি কেউ ইংলিশ ভালো বুঝো, ইংলিশ ভালো না বুঝলেও ট্রান্সলেশন করে দেখতে পারো, ফেসবুকে ওনাকে ফলো করো, রিড হার পোস্টস, তাইলে একটা ধারণা পাবা। এনিওয়ে, আমরা চলে যাচ্ছি আমরা যেটা পড়ছি আমরা সেই পড়ার ভেতরে। বলি জ্যোতির্বেত্তা মহাশয়, মানে জ্যোতির্বেত্তা বলতে বলছে জ্যোতির্বিদ্যা নিয়ে তো আপনি অনেক ভালো জানেন, হাজবেন্ডকে বলছে। আপনার পার্শ্বে আপনার সহধর্মিনী কই? আপনার সহধর্মিনী কই? বোধ হয় গৃহিণী যদি আপনার সঙ্গে সূর্যমণ্ডলে যান, তবে তথায় পৌঁছিবার পূর্বেই, মানে ওখানে পৌঁছানোর আগেই পথিমধ্যে উত্তাপে বাষ্পীভূত হইয়া যাইবেন, তবে সেখানে গৃহিণীর না যাওয়াই ভালো। তাহলে সেখানে গৃহিণীর না যাওয়াই ভালো। অনেকে বলেন স্ত্রীলোকদের উচ্চ শিক্ষার প্রয়োজন নাই, মেয়েরা চর্বচস্য রাঁধিতে পারে, বিবিধ প্রকার সেলাই করিতে পারে, 2-4খানা উপন্যাস পাঠ করিতে পারে, ইহাই যথেষ্ট। চর্বচস্য, চর্ব মানে হচ্ছে যেটা চাবিয়ে খাওয়া হয়, চস্য মানে যেটা চুষে খাওয়া হয়। তো এখানে বোঝানো হচ্ছে খাবার দাবার আর কি, আর বেশি আবশ্যক নাই। কিন্তু ডাক্তার বলেন যে আবশ্যক আছে, যেহেতু মাতার দোষগুণ লইয়া পুত্রগণ ধরাধামে অবতীর্ণ হয়, মানে মায়ের দোষগুণ নিয়ে যেহেতু পৃথিবীতে ধরাধাম বলতে পৃথিবীতে আসে, এই জন্য দেখা যায় যে আমাদের দেশে অনেক বালকে শিক্ষকের বেত্র তাড়নায়, মানে বেতের বাড়ি খেয়ে কণ্ঠস্থ বিদ্যার জোরে, মানে মুখস্থ করার কারণে FA BA পাস হয় বটে। বিএ তো আমরা বুঝলাম, ব্যাচেলর আর্টস আন্ডারগ্র্যাড। FA কি? FA বলতে মূলত HSC যে সমমান, এটাকে বলা হতো আগে FA। এটার মানে হচ্ছে ফার্স্ট আর্টস। কিন্তু বালকের মনটা তাহার মাতার সহিত রান্নাঘরেই ঘুরিতে থাকে, তাহাদের বিদ্যা পরীক্ষায় এ কথার সত্যতার উপলব্ধি হইতে পারে। আচ্ছা, আমার জনৈক বন্ধু তাহার ছাত্রকে উত্তর দক্ষিণ প্রভৃতি দিক নির্ণয়ের কথা, মানে দিকগুলো নির্ণয়ের কথা বুঝাচ্ছিলেন। শেষে তিনি প্রশ্ন করলেন, যদি তোমার দক্ষিণ হস্ত পশ্চিমে এবং বাম হস্ত পূর্বে থাকে, তবে তোমার মুখ কোন দিকে হইবে? উত্তর হইল, আমার পশ্চাৎ দিকে। পেছন দিকে কি মুখ থাকতে পারে? তো এটা বুঝিয়েছে যে বিদ্যাটা প্রপারলি অর্জিত হচ্ছে না। যাহারা কন্যার ব্যায়াম করা অনাবশ্যক মনে করেন, তাহারা দৌহিত্রকে, দৌহিত্র মানে হচ্ছে কন্যা, হৃষ্টপুষ্ট পাহলওয়ান দেখিতে চাহেন কিনা, মানে পালোয়ান হিসেবে দেখতে চান কিনা, অনেক শক্তিশালী হিসেবে দেখতে চান কিনা, তাহাদের দৌহিত্র মানে কন্যা ঘুষিটা খাইয়া থাপড়টা মারিতে পারে, এরূপ ইচ্ছা যদি সেরূপ ইচ্ছা করেন, তবে বোধহয় তাহারা সুকুমারী গোলাপ লতিকায় কাঁঠাল ফলাইতে চাহেন। মানে বলছে যে যদি আপনি এমন ইচ্ছা করেন যে আপনার মেয়ে কোনো ফিজিক্যাল এক্সারসাইজ করবে না বা কিছু করবে না, কিন্তু এরপর সে হচ্ছে ঘুষি খেয়ে থাপ্পড় মারার মতো শক্তি রাখবে, তাহলে আসলে আপনি এমন উদ্ভট ইচ্ছা করছেন যেটা হলো গোলাপের মাঝে কাঁঠাল ফলানোর মতো। আর যদি তাহারা ইচ্ছা করেন যে দৌহিত্র বলিষ্ঠ হয়, বরং পয়জার পেটা হইয়া নত মস্তকে উচ্চ স্বরে বলে, আর যদি আপনি ইচ্ছা করেন যে আপনার মেয়েটাও বলিষ্ঠ হয় এবং পয়জার পেটা হইয়া নত মস্তকে উচ্চ স্বরে বলে, মাত মারো চোট লাগতা হ্যায়। পয়জার মানে কি? পয়জার মানে হচ্ছে জুতা। জুতা পেটা হয়ে মাথা নিচু করে উচ্চ স্বরে বলে, এই মাত মারো, আমাকে মারছো, ব্যথা লাগছে, মেরো না, ব্যথা লাগছে। মাত মারো মানে মেরো না, চোট লাগতা হ্যায়, ব্যথা লাগছে। এবং পয়জার লাভ শেষে জুতার বাড়ি খাওয়ার পর দূরে গিয়া প্রহারকর্তাকে শাসাইয়া বলে যে কায় মারতা থা, কেন মেরেছ? হাম নালিশ করেগা, আমি নালিশ করব বা বিচার দিব। তাহা হইলে আমি তাহাদিগকে, এদেরকে আমি আমার বক্তব্য আসলে বুঝাইতে পারবো না। তো খ্রিস্টান সমাজে যদিও স্ত্রী শিক্ষার যথেষ্ট সুবিধা আছে, তবু রমণী আপন সত্য 16 আনা ভোগ করিতে পায় না, তাহাদের মন দাসত্ব হইতে মুক্তি পায় না। স্বামী ও স্ত্রী কতক পরিমাণে জীবনের পথে পাশাপাশি চলিয়া থাকেন বটে, কিন্তু প্রত্যেক উত্তম আর্ধই মানে বেটার হাফ তাহার অংশীর মানে পার্টনারের জীবনে জীবন মিলাইয়া তন্ময়ী হইয়া যান না। স্বামী যখন ঋণ জালে জড়িত হইয়া ভাবিয়া ভাবিয়া মরছে, অনেক ঋণের বোঝা, স্ত্রী তখন একটা নূতন টুপির চিন্তা করিতেছেন, কারণ তাহাকে কেবল মূর্তিমতী কবিতা হইতে শিক্ষা দেওয়া হইয়াছে। আচ্ছা, এটা মানে কি? মানে তাকে হচ্ছে কবিতা থেকে তাকে যেই শিক্ষাটা সে পেয়েছে, কবি সাহিত্যিকরা যেভাবে তাকে বর্ণনা করেছেন, তাই তিনি মনোরমা কবিতা সাজিয়া থাকিতে চাহেন। সেই কবিতার মধ্যে নারী মানেই কোমল, নারী মানেই এমন সফট, ঋণ দায়রূপ গদ্য অবস্থা তিনি বুঝিতে অক্ষম। মানে জীবনের এই কঠিন কঠিন অধ্যায়গুলো তাই তিনি বুঝতে সক্ষম নয়। এখন মুসলমান সমাজে প্রবেশ করা যাক।
মুসলমানের মতে আমরা পুরুষের অর্ধেক, অর্থাৎ দুইজন নারী একজন নরের সমতুল্যা, অথবা দুইটি ভাতা মানে দুই ভাই একটা ভগিনী একত্র হইলে আমরা আড়াই জন হই। দুইটা ভাই এবং একটা বোন যদি আসে আড়াই হিসেবে কাউন্ট করা হয়, এটা বলল। আচ্ছা ঠিক আছে, আপনারা মোহাম্মদীয় আইনে দেখিতে পাইবেন যে বিধান আছে পৈতৃক সম্পত্তিতে কন্যা পুত্রের অর্ধেক ভাগ পাইবে। হ্যাঁ জানি, এটা হচ্ছে মুসলিম উত্তরাধিকার আইনের নিয়ম যে 2:1 রেশিওতে সম্পত্তিটা ভাগ হয়। বাবার সম্পত্তি ছেলে যদি পায় 2 পার্ট, মেয়ে পাবে 1 পার্ট, হুইচ ইজ কমপ্লিটলি লজিক্যাল। কারণ হচ্ছে মেয়ে ওর সন্তানের কাছ থেকে, ওর ভাইয়ের কাছ থেকে, ওর হাজবেন্ডের কাছ থেকে এবং নানাভাবে তাকে ওই উচ্চতার আসনে আসীন করা হয়েছে যে তার সকল দায় দায়িত্ব এরা নিতে বাধ্য। এবং তার মাহরামে যেই লিস্টটা আছে আর কি, মানে মাহরাম বলতে কি যাদের সঙ্গে বিয়ে হওয়া হারাম, তো এরা তার দায় দায়িত্ব নিতে বাধ্য এবং দায় দায়িত্ব নিবে এরকম। পৈতৃক সম্পত্তিতে কন্যা পুত্রের অর্ধেক ভাগ পাইবে, এই নিয়মটি কিন্তু পুস্তকেই সীমাবদ্ধ। যদি আপনারা একটু পরিশ্রম স্বীকার করিয়া কোনো ধনবান মুসলিমের সম্পত্তি বিভাগ করা দেখেন কিংবা জমিদারি পরিদর্শন করিতে যান, তবে দেখিবেন কার্যত কন্যার ভাগে শূন্য কিংবা যৎ সামান্য পড়িতেছে। এটা আবার সত্য কথা, এটা আমাদের দেশের গ্রামগঞ্জে অনেক বেশি দেখা যায় যে বোনকে তার সম্পত্তির ভাগ দেয় না, ভাইরা আত্মসাৎ করে নেয়। আমি এখন অপার্থিব সম্পত্তির কথা বলিব। মানে অপার্থিব মানে যেটা পৃথিবীর সঙ্গে, মানে যেটা হচ্ছে ধরা ছোঁয়া যায় না, যেমন পিতার স্নেহ যত্ন এগুলো। এখানেও পক্ষপাতিতার মাত্রা বেশি, যেমন মানে একজনের দিকে বেশি ঝুঁকে পড়ছে। ওই যত্ন স্নেহ হিতৈষিতার অর্ধেকই আমরা পাই কই? যিনি পুত্রের সুশিক্ষার জন্য 4 জন শিক্ষক নিযুক্ত করেন, আচ্ছা 4টা শিক্ষক নিযুক্ত করছে পুত্রের সুশিক্ষার জন্য, তিনি কন্যার জন্য 2 জন শিক্ষয়িত্রী নিযুক্ত করেন কি? যেখানে পুত্র 3টা মানে পাশ করে, বিএ পর্যন্ত পাশ করে, এন্ট্রান্স FA BA মানে SSC HSC এবং আন্ডারগ্র্যাড, সেখানে কন্যা 1.5টা পাশ কি এন্ট্রান্স পাশ করে, আবার FA করে, ফেল করে। পুত্রদের বিদ্যালয়ের সংখ্যা করা যায় না, মানে অনেক, কিন্তু বালিকাদের বিদ্যালয়ের সংখ্যায় পাওয়াই যায় না। যে স্থলে ভ্রাতা শামস উল উলামা, সে স্থলে ভগিনী নজম উল উলামা হইয়াছেন কি? শামস উল উলামা মানে কি? শামস মানে হচ্ছে সূর্য, উলামা মানে হচ্ছে জ্ঞানী, মানে সূর্যদের মানে জ্ঞানীর মধ্যে সূর্যের মতো, মানে অনেক জ্ঞানী। আর নজম মানে হচ্ছে নক্ষত্র, মানে কিন্তু আমরা নারীদেরকে কি ওভাবে পাই যে একদম জ্ঞানীদের মাঝে নক্ষত্রের মতো? তাহাদের অন্তঃপুর গগনে অসংখ্য নজমুন্নেসা শামসুন্নেসা শোভা পাইতেছেন বটে, কিন্তু আমরা সাহিত্য গগনে নজম উল উলামা দেখিতে চাই। মানে এটা বললাম যে তাদের অন্তঃপুর গগনে, মানে তাদের ঘরের মাঝে এমন অনেক নারী এবং পুরুষকে আমরা দেখতে পাই, কিন্তু আমরা নারীদেরকে ওই সাহিত্য অঙ্গনেও এভাবে দেখতে চাই যে অনেকের মাঝে একজন অন্যতম শ্রেষ্ঠ হিসেবে সেই নারী রয়েছেন। আমাদের জন্য এদেশে শিক্ষার বন্দোবস্ত সচরাচর এইরূপ: প্রথমে আরবীয় বর্ণমালা, অতঃপর কুরআন শরীফ পাঠ, কিন্তু শব্দগুলির অর্থ বুঝাইয়া দেওয়া হয় না, কেবল স্মরণশক্তির সাহায্যে টিয়া পাখির মতো আবৃত্তি করা। কোনো পিতার হিতৈষণার মাত্রা বৃদ্ধি হইলে তিনি দুহিতাকে হাফেজা করিতে চেষ্টা করেন। হিতৈষণা মানে কি? হিতৈষণা মানে হচ্ছে ভালো ইচ্ছা বা ভালো কাজ বা কল্যাণ ইচ্ছা বলতে পারো। তো কোনো পিতার যদি এমন ইচ্ছা হয়, এটা অনেক কল্যাণ বা ভালো কাজ করার ইচ্ছা, তাহলে তিনি দুহিতাকে বা তার কন্যাকে হাফেজা করিতে চেষ্টা করেন। মানে সমুদয় কুরআন খানি যাহার কণ্ঠস্থ থাকে বা মুখস্থ থাকে তিনি হাফেজ। আমাদের আরবি শিক্ষা ওই পর্যন্ত। পারস্য এবং উর্দু শিখিতে হইলে প্রথমেই করিমা বাপ খসায় বারহালে মা, এবং একেবারে মানে এটা হচ্ছে উর্দু, বানাতান নাস পড়, একে আকারিকার নাই, উর্দু যেভাবে লেখে আরবির মতো তো না, আকারিকার নাই, তাতে আবার আর কোনো সহজ পাঠ্যপুস্তক পূর্বে পড়া হয় নাই, সুতরাং পাঠের গতি দ্রুতগামী হয় না, দ্রুত পড়তে পারে না। আচ্ছা, করিমা বাপখাসা এবার হালে মা, এটার মানে কি? এটার মানে হচ্ছে আমরা যখন দেখি যে করিমা বাপখাসা এবার হালে মা হচ্ছে করিম বা আল্লাহ আমাদের এই অবস্থা দিয়েছেন, এটা হচ্ছে আমরা প্রথমেই নারীরা এটাই পড়ছে, ঠিক আছে? তো বিবাহ হইলে বালিকা ভাবে যাহা হোক পড়া হইতে রক্ষা পাওয়া গেল। কোন কোন বালিকা রন্ধন ও সূচিকর্মে সুনিপুণা হয়। আচ্ছা, বঙ্গদেশেও বালিকা দিগকে রীতিমতো বঙ্গভাষা শিক্ষা দেওয়া হয় না, মানে বাংলা ভাষা এবং ব্যাকরণ শেখানো হয় না, কিন্তু আরবিটা শেখানো হয়, সেটাও প্রপারলি শেখানো হয় না, উর্দুটাও প্রপারলি শেখানো হয় না। কেহ কেহ উর্দু পড়িতে শিখে কিন্তু কলম ধরিতে শিখে না, মানে লিখতে পারে না। ইহাদের উন্নতির চরণ সীমা সল্লা চুমকির কারুকার্য, উলের জুতা মোজা ইত্যাদি প্রস্তুত করিতে শিক্ষা পর্যন্ত। আচ্ছা, এখন এই সলমা চুমকি কি? এটা হচ্ছে সোনা বা রূপার চকচকে
মানে বুটি দান সেটাকে বলতে পারো। মানে এখানে আসলে আমরা বলতে পারি যে এটা এক ধরনের, তুমি এত বোঝার দরকার নাই, এতটুকু জাস্ট মাথায় রাখো তাইলেই হবে। সেটা হলো যে এটা হচ্ছে এক ধরনের মানে তোমার সেলাইয়ের এক ধরনের সুন্দর কাজ, ক্লোদিং এর। ঠিক আছে, ইহাদের উন্নতির চরম সীমা সরলা চুমকির কারুকার্য, উলের জুতা মোজা এগুলো বানাতেই পর্যন্ত। যদি ধর্মগুরু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের হিসাব নিকাশ লয়েন যে তোমরা কন্যার প্রতি কিরূপ ন্যায় ব্যবহার করিয়াছ, তবে আপনারা কি বলিবেন? পয়গম্বরদের মানে এটা বলে বুঝেছে, পয়গম্বর বলতে এখানে যে আমাদের যারা নবী রাসূল ছিলেন, ইতিহাসে শোনা যায় জগতে যখনই মানুষ বেশি অত্যাচার অনাচার করিয়াছে তখনই এক একজন পয়গম্বর আসিয়া দুষ্টের দমন ও শিষ্টের পালন করিয়াছেন। দুষ্টের দমন বলতে খারাপ জিনিসটাকে দমন করেছেন, শিষ্টের পালন বলতে ভালো জিনিসটাকে আবার প্রতিষ্ঠা করেছেন। আরবে স্ত্রী জাতির প্রতি অধিক অত্যাচার হইতেছিল, আরববাসীগণ কন্যা হত্যা করিতেছিল। তখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যাকুলের রক্ষক স্বরূপ দণ্ডায়মান হইয়াছিলেন, মেয়েদের রক্ষক হিসেবে তিনি দণ্ডায়মান হইয়াছিলেন। তিনি কেবল বিবিধ ব্যবস্থা দিয়াই ক্ষান্ত থাকেন নাই, মানে বিভিন্ন রকম ব্যবস্থা দিয়েই শুধু তিনি থেমে থাকেন নাই, স্বয়ং কন্যা পালন করিয়া আদর্শ দেখাইয়াছেন। মানে তিনি তার কন্যাকে সেভাবে প্রতিপালন করে তিনি আদর্শ হিসেবে সেটা দেখিয়েছেন। তাহার জীবন ফাতেমাময় করিয়া দেখাইয়াছেন। তার প্রিয় মেয়ের কথা বলছে, কারণ তিনি তার মেয়েকে অত্যন্ত ভালোবাসতেন। কন্যা কিরূপ আদরানিয়া, সে আদর্শে স্নেহ জগতে অতুল, মানে এইভাবে পাওয়াই যায় না, অতুলনীয়। আহা, তিনি নাই বলি আমাদের দুর্দশা। তবে আমরা এ সকলের সমস্বরে বলি করিম ব্যবসায় বরহালে মা, মানে আল্লাহ অবশ্যই কৃপা করিবেন, বা আল্লাহ আমাদেরকে এই জীবন দিয়েছেন, কিন্তু আল্লাহ অবশ্যই কৃপা করিবেন, যেহেতু সাধনায় সিদ্ধি, মানে চেষ্টা তো করতে হবে, তাহলেই কৃপা পাওয়া যাবে। আমরা করিমের অনুগ্রহ লাভের জন্য, করিম বলতে আল করিম, আল্লাহর কথা বলা হচ্ছে, যত্ন করিলে অবশ্যই তাহার করুণা লাভ করিব। আমরা ঈশ্বর ও মাতার নিকট ভ্রাতাদের অর্ধেক নহি, মানে আমরা আল্লাহর কাছে এবং মায়ের কাছে ভাইদের অর্ধেক না। তাহা হইলে এইরূপ স্বাভাবিক বন্দোবস্ত হইত। পুত্র যেখানে 10 মাস স্থান পাইবে পেটে, দুহিতা সেখানে 5 মাস। পুত্রের জন্য যতখানি দুগ্ধ আমদানি হয়, মানে মায়ের স্তনে আসে, কন্যার জন্য তাহার অর্ধেক। সেরূপ তো নিয়ম নাই। আমরা জননীর স্নেহ মমতা ভ্রাতার সমানই ভোগ করি। মাতৃ হৃদয়ে পক্ষপাতিতা নাই, মানে মা তো আলাদা করে দেখে না সন্তানকে। তবে কেমন করিয়া বলিব ঈশ্বর পক্ষপাতী? তিনি কি মাতা অপেক্ষা অধিক করুণাময় নহেন? আমি এবার রন্ধন ও সূচিকার্য সম্বন্ধে যাহা বলিয়াছি, তাহাতে আবার যেন কেহ মনে না করেন যে আমি সূচিকর্ম ও রন্ধন শিক্ষার বিরোধী। জীবনের প্রধান প্রয়োজনীয় বস্তু অন্ন বস্ত্র, বুঝলাম। সুতরাং রন্ধন ও সেলাই, আচ্ছা বুঝলাম, এটা অবশ্য শিক্ষণীয়, কিন্তু তাই বলিয়া জীবনটাকে শুধু রান্নাঘরেই সীমাবদ্ধ রাখা উচিত নহে। স্বীকার করি যে শারীরিক দুর্বলতা বশত নারী জাতি অপর জাতির সাহায্য নির্ভর করে। আচ্ছা হ্যাঁ, যেহেতু শারীরিকভাবে নারী দুর্বল, তাই বলিয়া পুরুষ প্রভু হইতে পারে না। কারণ জগতে দেখিতে পাই প্রত্যেকেই প্রত্যেকের নিকট কোনো না কোনো প্রকার সাহায্য প্রার্থনা করে, যেন একে অপরের সাহায্য ছাড়া চলিতে পারে না। তরুলতা যেমন বৃষ্টির সাহায্য প্রার্থী, মেঘও সেইরূপ কি করে? সাহায্য চায়। জল বৃদ্ধির নিমিত্ত, মানে জল বৃদ্ধির নিমিত্ত বলতে জল বৃদ্ধির জন্য আমরা দেখতে পাই যে নদী বর্ষার সাহায্য পায়, মেঘ আবার নদীর নিকট ঋণী। মেঘ আবার কিসের নিকট ঋণী? মেঘ হচ্ছে নদীর নিকট ঋণী। তবে তরঙ্গিনী কাদম্বিনীর স্বামী না কাদম্বিনী তরঙ্গিনীর স্বামী, এ স্বাভাবিক নিয়মের কথা ছাড়িয়া কেবল সামাজিক নিয়মে দৃষ্টিপাত করিলেও আমরা তাহাই দেখি। এখন দেখতে হবে তরঙ্গিনী মানে কি, কাদম্বিনী মানে কি। তরঙ্গিনী মানে হচ্ছে নদী, আর কাদম্বিনী মানে কি? কাদম্বিনী মানে হচ্ছে মেঘমালা। তরঙ্গিনী কাদম্বিনীর স্বামী না কাদম্বিনী তরঙ্গিনীর স্বামী, এখানে কোনটা বেশি গুরুত্বপূর্ণ? নদী মেঘের চেয়ে না মেঘ নদীর চেয়ে? এটা তো বলা যাবে না। মানে কে কোনটার প্রভু এটা তো বলা যাবে না। দুইজনই দুইজনের জন্য প্রয়োজনীয়। এ স্বাভাবিক নিয়মের কথা ছাড়িয়া কেবল সামাজিক নিয়মে দৃষ্টিপাত করিলেও আমরা তাহাই দেখি। কেহ সূত্রধর, কেহ তন্তুবায় ইত্যাদি। সূত্রধর মানে কি আর তন্তুবায় মানে কি? সূত্রধর মানে হচ্ছে কাঠের মিস্ত্রি, আর তন্তুবায় মানে হচ্ছে যে কাপড় বনে বা তাঁতি। একজন ব্যারিস্টার ডাক্তারের সাহায্য প্রার্থী, আবার ডাক্তারও ব্যারিস্টারের সাহায্য চাহেন। তবে ডাক্তারকে ব্যারিস্টারের প্রভু বলবা না ব্যারিস্টারকে ডাক্তারের প্রভু বলবা? যদি ইহাদের কেহ কাহকে স্বামী বলিয়া স্বীকার না করেন, তবে শ্রীমতীগণ জীবনের চিরসঙ্গী শ্রীমান দিগকে স্বামী ভাবিবেন কেন? মানে বুঝিয়েছে, শ্রীমতীগণ বলতে নারীদের বুঝিয়েছে, আর এখানে নরদের বুঝিয়েছে। স্বামী বলতে কি এটা আগে বুঝতে হবে। স্বামী শব্দের অর্থ হচ্ছে প্রভু।
ঠিক আছে? সো এইটা যেই প্রশ্নটা করেছেন এটা ঠিকই করেছেন, অবশ্যই এটা তো প্রভূত কেউ কারো না। আমরা উত্তমার্ধ, বেটার হাফস, তাহারা নিকৃষ্টার্ধ, ওয়ার্স হাফস, আমরা অর্ধাঙ্গী, তাহারা অর্ধাঙ্গ, অবলার হাতেও সমাজের জীবন মরণের কাঠি আছে। যেহেতু না জাগিলে সব ভারত ললনা, এ ভারত আর জাগিতে পারিবে না, মানে এই মেয়েদেরকেও জেগে উঠতে হবে, নয়তো এই ভারতবর্ষ জেগে উঠবে না। প্রভুদের ভীরুতা কিংবা তেজস্বিতা জননীর ইচ্ছার উপর নির্ভর করে। আচ্ছা, তবে কেবল শারীরিক বলের দোহাই দিয়া অদূরদর্শী ভ্রাতৃ মহোদয়গণ যেন শ্রেষ্ঠত্বের দাবি না করেন। আমরা পুরুষের ন্যায় সুশিক্ষা ও অনুশীলনের সম্যক সুবিধা না পাওয়ায় পশ্চাতে পড়িয়া আছি। পুরুষের মতো সুশিক্ষা এবং অনুশীলনের সম্যক সুবিধা না পাওয়ায় পেছনে পড়ে আছি। সমান সুবিধা পাইলে আমরাও কি শ্রেষ্ঠত্ব লাভ করিতে পারিতাম না? আমরাও কি শ্রেষ্ঠ হতে পারতাম না? শৈশব থেকে আত্মনিন্দা শুনিতেছি, নিজের নিন্দা শুনিতেছি, তাই এখন আমরা অন্ধভাবে পুরুষের শ্রেষ্ঠতা স্বীকার করি এবং নিজেকে অতি তুচ্ছ মনে করি। অনেক সময় হাজার হোক বেটা ছেলে বলিয়া বেটা ছেলেদের দোষ ক্ষমা করিয়া অন্যায় প্রশংসা করি। এই তো ভুল। আমি ভগিনীদের কল্যাণ কামনা করি, তাহাদের ধর্ম বন্ধন বা সমাজ বন্ধন ছিন্ন করিয়া তাহাদিগকে একটা উন্মুক্ত প্রান্তরে বাহির করিতে চাহি না। মানে উনি চায় না যে ধর্মের বন্ধন ইয়া করে তাদেরকে একটা উন্মুক্ত প্রান্তরে নিয়ে আসুক। মানসিক উন্নতি করিতে হইলে হিন্দুকে হিন্দুত্ব বা খ্রিস্টানকে খ্রিস্টানি ছাড়িতে হইবে এমন কোনো কথা নাই। আপন আপন মানে নিজ নিজ সম্প্রদায়ের পার্থক্য রক্ষা করিয়াও মনটাকে স্বাধীনতা দেওয়া যায়। আমরা যে কেবল উপযুক্ত শিক্ষার অভাবে অবনত হইয়াছি তাই বুঝিতে ও বুঝাইতে চাই। অনেকে হয়তো ভয় পাইয়াছেন যে বোধহয় একটা পত্নী বিদ্রোহের আয়োজন করা হইতেছে, অথবা ললনাগণ দলে দলে উপস্থিত হইয়া বিপক্ষকে রাজকীয় কার্যক্ষেত্র হইতে তাড়াইয়া দিয়া সেই পদগুলি অধিকার করিবেন। সামলা, চোগা, আইন কানুনের পাঁজি পুঁথি লুঠিয়া লইবেন। কি বলা হচ্ছে এটা দিয়ে? অনেকে ভয় পেয়েছেন যে বোধহয় একটা পত্নী বিদ্রোহের আয়োজন করা হইতেছে, মানে নারীদেরকে নিয়ে বিদ্রোহ করা হবে, অথবা ললনাগণ নারীরা দলে দলে উপস্থিত হয়ে মানে বিপক্ষকে মানে এই পুরুষদেরকে রাজকীয় কার্যক্ষেত্র হইতে একদম তাড়িয়ে দিবে এবং সেই পদগুলো অধিকার করবেন। চোগা বলতে এক ধরনের ঢোলা, এক ধরনের ড্রেস আর কি। এটা মানে এটা হচ্ছে মূলত রাজকীয় ড্রেস বা আইন কানুনের পাঁজি পুঁথি এগুলো সব নিয়ে নিবে। অথবা সদল বলে কৃষিক্ষেত্রে উপস্থিত হইয়া কৃষকগুলিকে তাড়াইয়া দিয়া তাহাদের শস্যক্ষেত্র দখল করিবেন। হাল গরু কাড়িয়া লইবেন, তবে তাহাদের অভয় দিয়া বলিতে হইবে, নিশ্চিন্ত থাকুন, পুরুষগণ আমাদিগকে সুশিক্ষা হইতে পশ্চাৎপদ মানে পিছিয়ে রাখিয়াছেন বলিয়া আমরা অকর্মণ্য হইয়া গিয়াছি। ভারতে ভিক্ষু ও ধনবান এই দুই দল লোক অলস, মানে যাদের অনেক সম্পত্তি আছে, আর ভিক্ষু বলতে যারা হচ্ছে ধর্মের কিন্তু তারা আলটিমেটলি কাজকর্ম করে না, এই মানুষের কাছ থেকে মুষ্টি সংগ্রহ করে চলাফেরা করে। এবং ভদ্রমহিলার দল কর্তব্য অপেক্ষা অল্প কাজ করে। ভদ্রমহিলার দলে যা যা কাজ করার কথা তার চেয়ে কম কাজ করে। আমাদের আরামপ্রিয়তা খুব বাড়িয়াছে। আমাদের হস্ত, মন, পদ, চক্ষু মানে হাত, পা, মন, চোখ ইত্যাদির সদ্ব্যবহার করা হয় না। 10 জন রমণী রত্ন একত্র হইলে ইহার উহার বিশেষত আপন আপন অর্ধাঙ্গের নিন্দা কিংবা প্রশংসা করিয়া বাকপটুতা দেখায়। মানে বলছে মেয়েরা যখনই এক হয় তখন এ ওর গীবত করে বা প্রশংসা করেই মূলত বাকপটুতা দেখায়। আবশ্যক হইলে কোন্দলও চলে, যদি প্রয়োজন হয় তখন ঝগড়াও হয়। আশা করি এখন স্বামীর স্থলে অর্ধাঙ্গ শব্দ প্রচলিত হইবে। এই ছিল আমাদের আজকের ক্লাস। আমি একটু ছোট করে এখানে আমি একটু পাঠ পরিচিতিটা পড়াবো, তারপর আমি চলে যাব আমাদের আজকের ক্লাসটার শেষের দিকে। বেগম রোকেয়ার অর্ধাঙ্গী প্রবন্ধে 19 শতকের শেষ ও 20 শতকের গোড়ায় ভারতবর্ষে পুরুষ শাসিত যে সমাজটা ছিল সেখানে নারী, বিশেষ করে মুসলিম নারীদের যে পিছিয়ে পড়া, তাদের যে দুর্বহ জীবন এবং অধিকার ছিল না, এবং পুরুষদের যে কিছু স্বার্থপরের মতো আচরণ ছিল সেগুলোই দেখানো হয়েছে। অনেক কষ্ট নিয়ে বেগম রোকেয়া আবেগধর্মী যুক্তি প্রধানী রচনায় নারী সমাজকে জ্ঞান চর্চা ও কর্মব্রত, অধিকার সচেতনতা ও মুক্তির আকাঙ্ক্ষায় আকৃষ্ট করতে চেয়েছেন। তিনি দেখাতে চেয়েছেন সমাজ যে পূর্ণ স্বাভাবিক গতিতে আগাতে পারছে না, তার কারণ পরিবার ও সমাজ জীবনের অপরিহার্য অর্ধেক শক্তি নারী সমাজের দুর্বল ও অবনত অবস্থা। এই জন্য পুরুষ সমাজের দৃষ্টিভঙ্গির সংকীর্ণতাকে তিনি দায়ী করেছেন। এই রচনায় তিনি নারী জাগরণের পক্ষে যে সুচিন্তিত, দৃঢ়, বলিষ্ঠ মতামত ব্যক্ত করেছেন, তাতে তার মন্তব্যে আছে আবেগের গাঢ়তা আর যুক্তিতে আছে তীক্ষ্ণতা। তিনি দেখাতে চেয়েছেন সমাজ জীবনের অগ্রগতি ও কল্যাণ সাধনের জন্য নারী জাগরণ এবং সেই সঙ্গে পুরুষ সমাজের দৃষ্টিভঙ্গির পরিবর্তনের কোনো বিকল্প নেই।
আমি 5টা অবজেক্টিভ দিয়েছি, তোমরা নিজের এগুলো প্র্যাকটিস করে নিও। ক্লাসটা এতটুকুই থাকলো। আজকের ক্লাসটা কেমন লাগলো রেকর্ডিংটা দেখার পরে অফকোর্স তোমরা গ্রুপে জানাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।